নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভুতুড়ে ভোটার আইডি নিয়ে আলোচনা করার দাবিতে সোমবার সংসদ থেকে ওয়াক আউট করল বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে ভোটার আইডি কার্ড আধার লিঙ্ক বাধ্যতামূলকের বিষয়ে মঙ্গলবার বৈঠক করবে ভারতের নির্বাচন কমিশন। সোমবার ছিল সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে চতুর্থ দিন। এদিন দিনের কার্যক্রম বন্ধ করে ভুতুড়ে ভোটার আইডি নিয়ে আলোচনা করার দাবি করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলগুলো। তবে এই দাবি প্রত্যাখ্যান করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। প্রতিবাদে সংসদের ভেতরে স্লোগান দিতে থাকেন কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, আরজেডি, বামপন্থী, আম আদমি পার্টি এবং অন্যান্য দলের সাংসদরা। শেষ পর্যন্ত রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, ভুতুড়ে ভোটার বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠার পর 3 মাস সময় চেয়ে নিয়েছিল নির্বাচন কমিশন। ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুর মধ্যেই তারা সমাধান করবেন বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। প্রেক্ষিতে মঙ্গলবার একটি বৈঠকের আহ্বান করেছে ভারতের নির্বাচন কমিশন। এই বৈঠকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সব জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও এই সংযুক্তিকরণ নিয়ে পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টের নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। Is a question of our basic structure of our democracy, because a clean electoral roll is the foundation of electoral democracy. Without a clean electoral roll, you have ghost voters and fraud voters. We have shown there are duplicate epic card IDs for number of voters. Hundreds of voters have got duplicate epic card IDs. The Election Commission has accepted this fault and has said it is going to stop it within 3 months. But how can it stop it in 3 months when it doesn't even know how many countless numbers of epic cards exist? Today we have given a notice on this, on the duplicate epic cards in the House. These notices were not allowed on this burning issue that concerns. Bureau Report, News Now. সোমবার অনুষ্ঠিত হলো আগরতলা রিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনে ভোটদানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন 11 জন প্রতিনিধি। এই 11 জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে থেকে পরবর্তী সময়ে নির্বাচিত হবেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ। আগামী 3 বছরের জন্য গঠন করা হবে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। যিনি ভোট পেয়েছেন ওনার সংখ্যা হল 58, প্রদীপ কুমার পাল। দ্বিতীয়ত পেয়েছেন সঞ্জিত সরকার, ওনার ভোট সংখ্যা 55। তৃতীয়ত পেয়েছেন অজিত দাস, ওনার ভোট সংখ্যা 54। নেক্সট যারা পেয়েছেন এদের মধ্যে জয়ন্ত সরকার 50 এবং জয়ন্ত সরকার 50। গুয়াহাটি আগরতলা বন্দে ভারত চালুর প্রস্তুতির কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার রাজ্যসভায় রেল বাজেটের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে আগামী 2030 সালের মধ্যে দেশের 100% রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ত্রিপুরা সাংসদ। अनाउंसमेंट में आया है कि त्रिपुरा में भी वंदे भारत, गुवाहाटी अगरतला में भी वंदे भारत एक्सप्रेस चालू होगा। ये हमारे लिए सबसे बड़ा भाग्य का बात है, क्योंकि नॉर्थ ईस्ट को कोई पूछता नहीं था। आज गर्व के साथ कह सकता हूं कि ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে চট্টগ্রাম বন্দরের সহজ যোগাযোগ এবং বাণিজ্যিক আদান প্রদানের জন্য নির্মাণাধীন 2টি মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এইগুলি হল আশুগঞ্জ আখাউড়া মহাসড়ক এবং ময়নামতি ধরখার মহাসড়ক। আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক এবং কুমিল্লার ময়নামতি থেকে ধরখার পর্যন্ত 4 লেনের মহাসড়ক নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের সরকার। এই 2টি মহাসড়কে নির্মিত হচ্ছে ভারত সরকারের ঋণের টাকায়।
কেন এই মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল, বাংলাদেশের আদৌ তাতে লাভ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। ময়নামতি ধরখার মহাসড়ক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের স্বার্থের অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাংলাদেশের আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাই, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক 5,791 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এই মহাসড়ক আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া 7,188 কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও 4 লেনে উন্নীত করা হচ্ছে ভারতীয় ঋণের টাকায়। এতে সহজ হবে চট্টগ্রাম বন্দরে খালাস করার পণ্য ত্রিপুরা ও আসামে পরিবহন। মহাসড়ক দুটি 4 লেনে উন্নীত করার কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সহজ হবে সিলেট ও চট্টগ্রামের যোগাযোগ। এতে লাভবান হবে বাংলাদেশ ও ভারত দুদেশেই। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে হয় নৌ ট্রানজিট চুক্তি। এতে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুবিধা পায় ভারত। 2016 সালের জুনে শুরু হয় পণ্য পরিবহন। কলকাতা থেকে নদী পথে আনা ভারতীয় পণ্য প্রথমে আশুগঞ্জ বন্দরে খালাস করা হয়, এরপর সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, ধরখার সড়ক হয়ে আনা হয় আগরতলায়। এই চুক্তির মাধ্যমে স্থলভূমি বেষ্টিত উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন সুবিধা পেয়েছে ভারত। এতে কলকাতা আগরতলা দূরত্ব কমেছে প্রায় 1100 কিলোমিটার। পণ্য পরিবহন সহজ করতে 2017 সালের এপ্রিলে আশুগঞ্জ থেকে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, ধরখার হয়ে আখাউড়া পর্যন্ত ধীর গতির যান চলাচলে দুপাশে সার্ভিস এবং 4 লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করে তৎকালীন শেখ হাসিনা সরকার। 3,567 কোটি টাকায় 2020 সালের জুনের মধ্যে নির্মাণ সম্পন্নের পরিকল্পনা ছিল মোট 6 লেনের এই মহাসড়ক। পরে বাড়ানো হয় প্রকল্প ব্যয় ও মেয়াদ। নতুন পরিকল্পনা অনুযায়ী 2025 সালের জুনে সম্পূর্ণ হবে প্রকল্প, ব্যয় হবে 5,791 কোটি টাকা। ভারত এতে ঋণ দেবে 2,983 কোটি টাকা। বাকি 2,809 কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 57%। আবার ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশের সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ার অবস্থায় আছে। 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনে সম্পন্নের পরিকল্পনা ছিল 7,188 কোটি 66 লক্ষ টাকার এই প্রকল্প। 2018 সালের অক্টোবরে সই হওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পেয়েছে ভারত। বন্দরে খালাস করা প্রতি টন পণ্য প্রতি কিলোমিটারে 8 টাকা 85 ফি মাসুল দিয়ে এই পথে ত্রিপুরা, আসাম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে পারছে ভারত। কিন্তু গত বছরের 5 আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে চলে আসার পর ভারতের সঙ্গে অবনতি ঘটে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সহ সব ধরনের সম্পর্কের। এই প্রেক্ষাপটে ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে নির্মাণাধীন ও মহাসড়ক দুটির কাজ বন্ধ করে ভারত বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপিআইএম এর পতনের পেছনে প্রধান কারণ হিসেবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় দলের সমর্থনের ভিত্তি ক্ষয়কে চিহ্নিত করেছেন দলের প্রবীণ নেতা প্রকাশ কারাত। যারা 75 বছর পেরিয়ে যাবেন তারা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না বলেও জানিয়েছেন দলের সমন্বয়কারী প্রকাশ কারাত। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় জনসমর্থন হ্রাসের কারণে জাতীয় পর্যায়ে সিপিআইএম এর পতন ঘটেছে বলে জানিয়েছেন দলের অন্তর্বর্তীকালীন সমন্বয়কারী প্রবীণ নেতা প্রকাশ কারাত। আসন্ন পার্টি কংগ্রেসের সময় দলের শক্তি পুনর্গঠনের জন্য একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রকাশ কারাত। 1996 সালে প্রবীণ নেতা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানকে তিনি দলের পতনের কারণ হিসেবে বিবেচনা করেন না বলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন 2005 থেকে 2015 সাল পর্যন্ত সিপিআইএম এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা প্রকাশ কারাত। এটা একটা সত্য যে দলের স্বাধীন শক্তি এবং প্রভাব বৃদ্ধি পায়নি এবং মূলত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আমাদের সমর্থনের ভিত্তি হ্রাসের কারণে তা হয়েছে বলে পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রকাশ কারাত। সুতরাং আমাদের আসন্ন দলীয় কংগ্রেসের লক্ষ্য হলো আমরা কিভাবে দলকে শক্তিশালী করব, জানিয়েছেন সিপিআইএম এর এই অন্তর্বর্তীকালীন সমন্বয়কারী।
2004 থেকে 2009 সাল পর্যন্ত সিপিআইএম এর 43 জন সাংসদ ছিলেন চতুর্দশ লোকসভায়। 2009 সালের সংখ্যা কমে দাঁড়ায় 16, 2014 সালে তা হয় 9 এবং 2019 সালে এসে তা দাঁড়ায় 3টিতে। 2024 সালের নির্বাচনে লোকসভায় 4টি আসন জিতেছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় থাকার পর 2011 সালে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়। ত্রিপুরায় যেখানে সিপিআইএম এর নেতৃত্বাধীন জোট 1993 সাল থেকে শাসন করে আসছে, 2018 সালে বিজেপির কাছে পরাজিত হয়। গত 3 বছরে রাজনৈতিক ও সাংগঠনিক পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে রাজনৈতিক, আদর্শিক ও সাংগঠনিক কাজে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা হবে বলে দলীয় কংগ্রেসের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন প্রকাশ কারাত। আমাদের রাজনৈতিক লক্ষ্য হলো কিভাবে বিজেপি বা মোদী সরকারকে বিচ্ছিন্ন করা এবং পরাজিত করা যায়। এর জন্য প্রয়োজন বৃহত্তর ঐক্যের। কিভাবে এই বৃহত্তর ঐক্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম বজায় রাখা যায়, তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে বলে প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রকাশ কারাত। সিপিআইএমকে শক্তিশালী করা বা বামপন্থীদেরও শক্তিশালী করতে প্রয়োজন নীতি জানিয়েছেন প্রকাশ কারাত। আমাদের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি সম্মিলিতভাবে কাজ করে এবং আমরা দ্রুত ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছি বলে উল্লেখ করেন প্রকাশ কারাত। 2 থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হবে সিপিআইএম এর 24তম সর্বভারতীয় পার্টি কংগ্রেস। কেন্দ্রীয় কমিটি 75 বছর বয়স সীমা নির্ধারণ করেছে, তাই নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটবে বলে জানিয়েছেন প্রকাশ কারাত। যারা 75 বছর পেরিয়ে যাবেন তারা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রকাশ কারাত। এদিকে 75 বছর বয়স সীমা নিয়ে প্রকাশ কারাতের স্পষ্টীকরণের পরপরই মানিক সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ ধর্মনগর রাজবাড়ী থেকে কালীদিঘির পার হয়ে যাবার পথে চলন্ত টমটম থেকে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় ধর্মনগর জিএসটি অফিসের তত্ত্বাবধায়ক হেমন্ত রায়। তিনি শিলচরের বাসিন্দা বলে জানা যায়। প্রাথমিকভাবে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। চলন্ত টমটম থেকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন অচৈতন্য অবস্থায় পড়ে থাকা হেমন্ত রায়কে দমকল কর্মীরা সেখানে পৌঁছে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আঘাতপ্রাপ্ত ও অচৈতন্য অবস্থায় থাকা হেমন্ত রায়কে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। एक्चुअली मैं ड्यूटी में था यहाँ पर, तो सडनली एक कॉल आया कि बहुत इमरजेंसी, बहुत खराब एक पेशेंट आई है यहाँ पर। तो फायर सर्विस ने पेशेंट को लाके यहाँ पर एडमिशन किया। तो आई एग्जामिन द पेशेंट एंड आई डिडंट गेट एनी सॉर्ट ऑफ दिस वन दैट देयर वाज हिस्ट्री ऑफ रोड ट्रैफिक एक्सीडेंट और समथिंग लाइक। 33% মহিলা সংরক্ষণ বিল চালু ও নারীদের নিরাপত্তার দাবিতে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মহিলা কংগ্রেস। আগামী 23 মার্চে প্রথম কর্মসূচি ধর্মনগরে পালিত হবে এবং তাই বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। 2024 লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী মহিলাদের 33% সংরক্ষণ বিল পাস করিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে মহিলাদের এই সংরক্ষণ বিলের বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। এই 33% সংরক্ষণ বিলকে বাস্তবায়িত করতে গত 10 মার্চ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা দিল্লির যন্তর মন্তরের সমস্ত রাজ্যের মহিলা নেতৃত্বদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। সর্বভারতীয় মহিলা নেত্রীর নির্দেশে রাজ্যব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী 23 মার্চ প্রথম ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালনের পর 25 মার্চ উদয়পুরে, 27 তারিখ তেলিয়ামুড়া এবং 29 মার্চ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের 33% মহিলা সংরক্ষণ বিল চালু ও রাজ্যের নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। আগামী 23 তারিখ প্রথম আমরা ধর্মনগর জেলায় অনুষ্ঠিত করতে যাচ্ছি 33% সংরক্ষণ বিল এবং নারীদের নিরাপত্তা নিয়ে। 25 তারিখ হবে উদয়পুর, 27 তারিখ হচ্ছে তেলিয়ামুড়া। নিয়োগের অভাবে নার্স সংকটে ধুঁকছে রাজ্যের হাসপাতালগুলো, ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। অপরদিকে হতাশার শিকার নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। গত 7-8 বছর ধরে বন্ধ নার্স নিয়োগ।
নার্স সংকটে ব্যাহত হচ্ছে রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা। রাজ্যে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ থেকে প্রতি বছর বাড়ছে নার্সিং পাশ করে বেকারের সংখ্যা, কিন্তু তাদের নিয়োগ নিয়ে এখনো পর্যন্ত নেই সরকারি কোনো উদ্যোগ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত উঠে এলেও স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসার নিয়োগ নিয়ে নেই কোনো সিদ্ধান্ত হলেও কেন নিয়োগ নেই তা বোধগম্য নয় কারোরই। রাজ্যে প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে নার্স সংকট। রোগী অনুপাতে যত সংখ্যক নার্সিং পার্সন থাকার কথা তার অর্ধেকও নেই হাসপাতালে। 2016 সালে প্রায় 787টি পদে নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল স্বাস্থ্য দপ্তর। তবে 2017 সালে ডিসেম্বর মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। 2018 সালে রাজ্যে নতুন সরকার এসে নতুন করে নিয়োগ নীতি তৈরি করবে বলে দেওয়া হয় ঘোষণা। আরো অনেক নিয়োগ প্রক্রিয়ার মতো বাতিল করে দেওয়া হয় নার্সিং পার্সন নিয়োগ প্রক্রিয়াও। এরপর স্বাস্থ্য দপ্তরে পুনরায় সরাসরি নিয়মিত নিয়োগের সিদ্ধান্ত অধরা। তবে মাঝে মধ্যে নার্সিং পার্সনদের 11 মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল NHMA। তখন তাদের বলা হয়েছিল করোনা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিয়োগ করা হবে নিয়মিতভাবে, কিন্তু সেই নিয়োগ হয়নি এখনো পর্যন্ত। আবার জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা থেকে যাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকুরির নেই কোনো নিরাপত্তা, এমনকি চাকুরিতে নিয়মিতকরণ হবে কিনা জানা নেই কারোর। রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়মিত নার্স নিয়োগ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। রাজ্যে নার্সিং কোর্সে উত্তীর্ণ বেকার রয়েছে প্রায় 5,500 থেকে 6,000। আবার কর্মরত নার্সদের অনেকেই অবসরে যাচ্ছেন প্রতিনিয়ত। গত 6 মাসে শুধু জিবি হাসপাতাল থেকে অবসরে গেছেন 20 থেকে 25 জন নার্স, তাতেও বাড়ছে শূন্য পদ। একজন নার্স, তারপরে ওর হাত দিয়ে মানে রক্ত বেরোচ্ছে, কিন্তু একজন নার্স কি করবে, নার্স আসছে না। তারপর ওর বমি হচ্ছে, ওর চাটাচাটি মানে রাস্তাতে আরম্ভ করছে, কিন্তু কোনো ডাক্তার নেই, কোনো কিছু নেই, মারা গেছে। আপনারা দেখুন, আপনি যদি তথ্য প্রমাণ কিছু লাগে আপনি ওনার বেডে গিয়ে আপনি দেখতে পারবেন অক্সিজেন সিলিন্ডার যেটা থাকে সেটা পুরোটাই ইনটেক রয়েছে। কে দেবে? ওকে নার্স দেবে। 15 মিনিট 20 মিনিট ডাকার পরও কোনো নার্স নেই, কেউ। নিয়োগের অভাবে রাজধানীর হাসপাতালগুলো সহ জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিও ভুগছে নার্স সংকটে। ডাক্তার থাকলেও নার্স নেই, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। নিয়মিত পদে স্টাফ নার্স MPW ANM নিয়োগের দাবিতে চলছে আন্দোলন, কিন্তু এই ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার। নিয়োগের অভাবে একদিকে যেমন নার্স সংকটে ধুঁকছে হাসপাতালগুলি, অন্যদিকে হতাশা ক্রমশ বাড়ছে নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত চাকুরিহীন বেকার যুবক যুবতীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ 5 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বিশালগড় মহকুমা হাসপাতাল। এমন পরিস্থিতিতে অন্ধকারে বিকল্প হিসেবে ডাক্তার ও রোগীদের ভরসা করতে হয়েছিল শুধু মোমবাতি আর হারিকেনের ওপর।
দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকার কারণে হাসপাতালে ডাক্তার সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। টানা 5 ঘন্টা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের মোমবাতি ও হ্যারিকেন জ্বালিয়ে রোগীদের পরিষেবা দেওয়ার বিরল চিত্র দেখা যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের এহেন দায়িত্ব জ্ঞানহীন ও নির্লিপ্ত ভূমিকায় হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিবারের লোকজনদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে চত্বরে ঘুটঘুটে অন্ধকারে রোগীদের আপৎকালীন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী সহ রোগীর পরিজনরা। একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই, না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, না কোনো ডক্টর, না কোনো নার্স। যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে, অনেক বাচ্চারা আছে। তো এটা আমাদের বিশালগড় মহকুমা হাসপাতালের এই পরিষেবা, মানে এটা তো ভাবাই যায় না। মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয়, আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে, কিভাবে যাবে? পরিবহন শিল্প রক্ষা করতে 24শে মার্চ লোকসভা অভিযান করবে দেশের মোটর শ্রমিক সংগঠনগুলো। অভিযানকে সংহতি জানিয়ে মিছিল সংগঠিত করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন। সোমবার আয়োজিত এই মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। পরিবহন শ্রমিকদের স্বার্থে মোট 16 দফা দাবিগুলো নিয়ে মিছিলে আলোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার 106 এর 1 এবং 2 ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের মতো 16 দফা দাবিতে 24শে মার্চ লোকসভা অভিযান করবে দেশের মোটর শ্রমিক সংগঠনগুলো বলে জানিয়েছে সিটু নেতৃত্ব। অধিকাংশ ক্ষেত্রে সেখানে ধরা পড়লে গাড়ির ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাড়িয়ে আনা, তাদের পরিবার দেখার দায়িত্ব নেয় না। কিন্তু সেই যে মালটা ঢুকিয়ে দিলেন গাড়িতে, এই টাকাটা সবটা পাবেন। এবং এই সমস্ত দীর্ঘদিন যাবৎ এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানালেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ভূমিকা গ্রহণ করেনি। দপ্তরের নীরব ভূমিকায় বাধ্য হয়ে সোমবার পথ অবরোধ করেন সাবরুম পোয়াংবাড়ি এলাকার জনজাতি রমণীরা। সাবরুম পোয়াংবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের হাহাকার লেগে রয়েছে। প্রধানমন্ত্রী জনজীবন মিশনের মাধ্যমে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার দাবি জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দপ্তরের নীরব ভূমিকায় বাধ্য হয়ে এলাকার জনজাতি মহিলারা পানীয় জলের দাবিতে এদিন পথ অবরোধ করেন বলে জানিয়েছে অবরোধকারীরা। এছাড়া স্থানীয় ডিডব্লিউএস দপ্তর থেকে এলাকায় দিনে একবার গাড়ি দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হলেও তা পরিবারের জন্য যথেষ্ট নয়। তাই জলের গাড়ি থেকে দ্বিতীয়বার জল চাওয়া হলে বিনিময়ে তাদের কাছে থেকে 200 টাকা দাবি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন জনজাতি মহিলারা। 200 টাকা আবার খুঁজে যাবে জলমালিক যে আইন নিয়ে রাস্তা ঘুরে ঘুরে জল দিয়ে। আগামী জুন মাস থেকে 5টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুরু হতে চলেছে রাজ্যে। রূপাইছড়ি, করবুক, পন্তবিল, ডুম্বরনগর এবং গাবর্দিতে নির্মাণ করা হয়েছে নতুন একলব্য স্কুলগুলো। আগামী শিক্ষাবর্ষে আরো 5টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুরু হতে চলেছে রাজ্যে। উল্লেখ করা যেতে পারে, কেবলমাত্র উপজাতি শিক্ষার্থীদের জন্য হলো একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। ত্রিপুরায় বর্তমানে একলব্য মডেল আবাসিক স্কুল চালু রয়েছে 6টি। নতুনভাবে 5টি একলব্য মডেল আবাসিক স্কুল চালু হলে রাজ্যে একলব্য মডেল আবাসিক স্কুল হবে মোট 11টি। উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য 21টি আবাসিক স্কুল অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের আনুমানিক ব্যয় হয়েছে প্রায় 48 কোটি টাকা। নতুন মোট 21টি অনুমোদিত স্কুলের মধ্যে ত্রিপুরায় 5টি স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। রূপাইছড়ি, করবুক, পদ্মবিল, ডুম্বুরনগর এবং গাবর্দিতে নির্মাণ করা হয়েছে একলব্য স্কুলগুলি। এই সবগুলি স্কুলই নির্মাণ করা হয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকায়। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর নির্দেশিকা অনুসারে পরিচালিত হয় একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি। আগামী জুন মাস থেকে 5টি নতুন আবাসিক বিদ্যালয়ের ভর্তির
প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে প্রস্তাবিত 5টি স্কুলে। প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে স্কুলগুলিতে। একলব্য মডেল আবাসিক স্কুলগুলি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লাগু হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম। শিক্ষাকর্মী সহ অন্যান্য কর্মীদের নিয়োগ করে NESTS। 480 জন শিক্ষার্থী ভর্তির ক্ষমতা রয়েছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।